রাইসার বাবা মারা যাওয়ার পর রাইসা ও তার মাকে শ্বশুরবাড়ির লোক বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মনের কষ্ট নিয়ে দুই মা মেয়ে রাস্তায় এসে নামে। আম্মু, দাদি আর চাচু আমাদের বের করে দিল কেন? আমরা কি করেছি? তুমি কিচ্ছু করনি মা। তাহলে কেন আমাদের বের করে দিল? আমরা এখন কোথায় যাব? চিন্তা করো না, আমরা তোমার মামার বাড়িতে যাচ্ছি। মামা বাড়ি? তাহলে তো খুব মজা হবে। শোনো আম্মু, আমি আর কখনো দাদু বাড়িতে ফিরবো না, মামার বাড়িতেই থাকবো। ঠিক আছে, চলো। রিক্সা নেওয়ার টাকা নেই মা, হেঁটেই যেতে হবে কিন্তু। কোনো ব্যাপার না আম্মু, আমি হেঁটেই মামার বাড়ি যাব। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। রাইসাকে নিয়ে রাবেয়া নিজের ভাইয়ের বাড়িতে উপস্থিত হয়। ওদের দেখেই মুখ ভেঙচিয়ে ওঠে ভাইয়ের বউ। আসসালামু আলাইকুম মামি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তোরা এই অবেলায়? ভাবি, পরে সব বুঝিয়ে বলছি। ভাইজান কোথায়? তোর ভাইজান কি এই সময় বাসায় থাকার মানুষ? সে কাজে গেছে। আয়, ভেতরে আয়। ঠিক আছে, চলো ভাবি। তাসবিহাতে পশু পাখি গাছগাছালি দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। রাইসার মামা বাড়ি ফিরে আসে। আম্মু, ওই দেখো মামা এসেছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রাইসা? আরে রাবেয়া, তোরা কখন এলি? বিকেলে এসেছি ভাইজান, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? আসলে ভাইজান, আমি এখানে একেবারেই চলে এসেছি। মানে? একেবারে চলে এসেছো মানে? রাইসার বাবা তো আর দুনিয়ায় নেই। ওনার ভাই আর মা মিলে আমাদের বের করে দিয়েছে। এভাবে কিভাবে পারে বের করে দিতে? সেখানে তো আমার কেউ নেই যে প্রতিবাদ করবে। তা অবশ্য ঠিক বলেছিস। ওখানে অধিকার খাটানোও উচিত না। ওখানে তো আর রাইসার বাবা নেই। আমি এখন কি করব ভাইজান? এখানেই থাক তাহলে, পরে কিছু একটা ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, চলো। গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি। কি গো, তোমার কি আক্কেল গান বলতে কিছু নেই নাকি? কেন? কি হয়েছে? তোমার বিধবা বোনটাকে আমাদের বাড়িতে থাকতে বললে কেন? তাছাড়া আর কি করব বলো? ওর তো যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই। তাই বলে তোমার বাড়িতে এনে রাখবে নাকি? তোমার কি নিজের সংসারের খরচপাতি নেই? তাহলে এখন কি করব বলো তো? আমিও তো আর ওকে এভাবে বের করে দিতে পারি না। বের করে দিতে না পারো, বিয়ে তো দিয়ে দিতে পারো। কি বলছো? এই তো সেদিনই ওর বরটা মারা গেল, এখনই আবার বিয়ে দিয়ে দেব? ও কি রাজি হবে? রাজি না হলে আর কি করার, ওকে বের করে দেবে। আমরা আর কতদিন পর গাছা হয়ে থাকা বোঝা ঘাড়ে টানবো? ঠিক আছে, আমি তাহলে কালকে ওকে জিজ্ঞেস করে দেখব। ঠিক আছে। পরদিন রাবেয়াকে তার ভাই বিয়ের কথা বলে। রাবেয়া, তোকে কিছু কথা বলতে এলাম। হ্যাঁ ভাইজান, বলো। দেখ বোন, তোর সারা জীবনটা এখনো পড়ে আছে। আমি বলি কি, তুই এবার একটা বিয়ে করে নে। কি বলছো কি ভাইজান? আমার মেয়েটার কি হবে? যে বিয়ে করবে সে তোর মেয়েকেও দেখাশোনা করবে। দেখ, সবাই তো আর খারাপ হয় না। হ্যাঁ হ্যাঁ, তোর ভাইজান একদম ঠিক বলেছে। আমরা এমন পাত্র দেখবো যে তোর মেয়েকেও দেখাশোনা করবে। তোর মেয়েটার তো এখনো বাবার ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। ও একটা বাবাও পাবে। কিন্তু ভাইজান। আরে পাগলি মেয়ে, এত চিন্তা করিস না। তোর ভাইজান কি তোর জন্য খারাপ ছেলে দেখবে নাকি? দেখ, আমি ছেলে দেখা শুরু করছি, তুই আর কোনো কথা বলিস না। আমি আজকেই ঘটকের সাথে কথা বলে দেখছি। এরপর রাবেয়ার ভাই ছেলে দেখা শুরু করে। কয়েকদিনের মধ্যেই ছেলেপক্ষ রাবেয়াকে দেখতে আসে। বাবা, যাও মাইয়াডারে নিয়ে আসো দেখি। লাইজু, আরে রাবেয়াকে নিয়ে এসো। লাইজু রাবেয়াকে নিয়ে আসে। রাবেয়ার সঙ্গে রাইসাও চলে আসে। এই যে আঙ্কেল, এই হলো আমার বোন। মাশাল্লাহ মাশাল্লাহ, মাইয়া তো দেখতে অনেক ভালো, আমাগো পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ের পাকা কথাটা সেরে নি। হ্যাঁ হ্যাঁ, সাইরা ফেলি। ওরা যখন বিয়ের দিন তারিখ ঠিক করতে ব্যস্ত, তখনই রাইসা রাবেয়াকে আম্মু বলে ডেকে ফেলে। আম্মু, আরো কত দেরি? এখানে কতক্ষণ বসে থাকবে? এ, 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 এই বাচ্চাটা আপনার বোন রে আম্মু বইলা ডাকলো না? মাইয়ার কি আগে বিয়ে হয়েছিল নাকি? না, আসলে সেরকম কিছু না। ওর আসলে বিয়ে হয়নি। আঙ্কেল, আসলে হয়েছে কি?
আপনার বোনের বিয়া হইছে, বাচ্চা আছে, আর আপনি আমাদের ছেলের সঙ্গে তার বিয়া দিতে চাইতেছেন? মানে ভাইজান আপনাকে বলেনি যে আমার বিয়ে হয়েছিল আর আমার একটা বাচ্চাও আছে? না, তোমার ভাই তো আমাকে এইসব কিছু বলে নাই। আর কিছু মনে করো না বাবা, আমি আমার ছেলের সঙ্গে তোমার বোনের বিয়া দিতে পারুম না। এই চলো চলো, সবাই চলো। ছেলেপক্ষের সবাই সেখান থেকে চলে যায়। এদিকে রাবেয়ার ভাই অনেক রেগে যায়। এটা তুই কি করলি রাবেয়া? অনেক কষ্ট করে এই সম্বন্ধটা এনেছিলাম, আর তুই এটা ভেঙে দিলি। কিন্তু ভাইজান, কথা তো হয়েছিল তুমি এমন কাউকে খুঁজবে যে আমার বাচ্চার দায়ভার নেবে, কিন্তু তুমি তো ওদের মিথ্যে বলেছো। মিথ্যে বলবো না তো কি? একটা বিধবা মেয়েকে কি কেউ বিয়ে করবে? কিন্তু এই বিয়ে হলে আমার মেয়েটার কি হতো বলো? যার মেয়ে তার কাছে পাঠিয়ে দিবি। এই আপদটাকে এখানে রাখার কি দরকার? ছি ভাইজান, তুমি কি বলছো এসব? আমার মেয়ে যদি তোমার কাছে এতই বোঝা হয়ে থাকে তাহলে আমাকে বলনি কেন? আমরা চলে যেতাম। এখনই যাও না, এখন তো কেউ তোমাকে বেঁধে রাখেনি। ঠিক আছে রাইসা, চল মা, আমরা এখান থেকে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাদের ঠাঁই হবে। হ্যাঁ মা, চলো। আমি ভেবেছিলাম আমার মামা হয়তো অনেক ভালো, সবাই মামা বাড়িতে কত আনন্দ করে, আর আমার মামা আমাকে বোঝা ভাবে। চলো মা, আমি আর এখানে একটুও থাকবো না। রাবেয়া রাইসাকে নিয়ে সেখান থেকে চলে যেতে ধরে। ঠিক সেই সময় রাবেয়ার শাশুড়ি সেখানে আসে। মা, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার উপর যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত এখন ভোগ করছি। আরে দাদিমা, তোমার আবার কি হলো? বোন রে, যাদের কথা শুনে আমি তোদের বের করে দিলাম তারাই আমাকে আজ বের করে দিল। কি বলছেন কি আম্মা? ওরা আপনাকে বের করে দিয়েছে? হ্যাঁ মা, ওরা আমাকে বের করে দিল। চিন্তা করবেন না মা, আপনার যেমন কোথাও ঠাঁই নেই আমাদেরও তেমন কোথাও ঠাঁই নেই। চলুন আমরা যেদিকে চোখ যায় সেদিকে চলে যাই। না রে মা, যেদিকে খুশি সেদিকে যেতে হবে না। তোকে তো বলাই হয়নি রাইসার বাবা রাইসার জন্য একটা বাড়ি উইল করে রেখেছিল, যেটা আমি লোভের বশে তোদের দেইনি। কি, বাবা আমার নামে বাড়ি লিখে দিয়েছে? হ্যাঁ রে, আমি তো লোভ করে এসব লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ আমার ভুল ভেঙেছে। আমি তোদের কাছে ক্ষমা চাইতে এসেছি এবং সেই উইল দিতে এসেছি। যদি তোরা দয়া করে আমাকে সেখানে থাকতে দিস তো থাকবো। কি বলছেন কি? আপনি তো আমার মা, আপনাকে আর কোথায় ফেলবো বলুন? তাহলে চলো আমরা নতুন বাড়িতে গিয়ে উঠি। কি মজা, কি মজা! দেখেছো মামা, তুমি যাকে বোঝা ভেবেছো তার এখন নিজের একটা বাড়ি আছে। তোমার বাড়িতে তুমি থাকো। চলো মা, আমরা এখান থেকে যাই। এরপর ওরা তিনজন মিলে সেই বাড়িতে গিয়ে ওঠে এবং সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে সামিয়া, সালমা আক্তার, সুমাইয়া পারভিন, বুশরা, শামিমা, মারিয়াম ইসলাম, রাইসা, মাদিহা, নাজিয়া ও আরও অনেকে। আজকের কুইজ হলো মুসলিম জাতির পিতাকে। চারদিকে বিয়েবাড়ির আমেজ, উচ্চস্বরে গান বাজছে, বেপরদায় সবাই ঘুরে বেড়াচ্ছে। এই রাইসা, এই দিকটা একটা ছবি তুলে দে তো, ফেসবুকে স্টোরি দেব। তুই শুধু ছবি নিয়েই পড়ে আছিস? এদিকে যে বরপক্ষ আসতে চলেছে সেই খবর আছে? বলিস কি? তাহলে কেটে গিয়ে দাঁড়াতে হয়। চল তাড়াতাড়ি গিয়ে সব তৈরি করি। হ্যাঁ, তা তো যাবই। এই রাফি, একটা ভালো হিট গান ছাড় না, বিয়ে বাড়ি কি গান বাজনা ছাড়া জমে? ঠিক আছে, তুই গান বাজা, আমি গিয়ে মিষ্টি আর শরবত বানাই। একটু পরেই তো বরপক্ষ চলে আসবে। দাঁড়া দাঁড়া, আমিও যাচ্ছি। সাদিয়া ও রাইসা বিয়ের গেট ধরার আয়োজন করতে যায়। এদিকে বরপক্ষও অনেক আমেজ নিয়ে রওনার প্রস্তুতি দিতে থাকে। আরে দোস্ত, চলে এসেছিস? একদম ঠিক সময় তোকে পেয়েছি। ভাই, দাওয়াত পালন করা তো সুন্নত, তাই চলে এলাম। আর তার উপর তোর বিয়ে বলে কথা। আরে আব্দুল্লাহ যে, খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। মাশাল্লাহ, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। শুক্রিয়া ভাইয়া। চলো চলো, গাড়িতে ওঠো। হ্যাঁ চল। আচ্ছা দোস্ত, সবাই এমন বেপরোয়া হয়ে যাচ্ছে কেন?
তুই তো মাশাল্লাহ অনেক দিনদার, কিন্তু তোর বিয়েতে বিয়ে তো আর রোজ রোজ হয় না, একটা দিনই তো, তাই মজা করছে। বাদ দে, তুই গাড়িতে ওঠ। তোর শ্বশুর বাড়িতেও কি একই অবস্থা? তা তো জানি না। আচ্ছা, তুই কি শুরু করলি বল তো? বন্ধুর বিয়েতে এসেছিস, কোথায় একটু মজা টজা করবি? আরে চল তো, চল। আব্দুল্লাহ ভাই অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে গিয়ে বসে। গাড়ি যথাসময়ে কনেপক্ষের বাড়িতে গিয়ে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে একদল কনেপক্ষ বিয়ের গেট ধরেছে। এই যে দুলা ভাই, 10,000 টাকার কম কিন্তু ফিতা কাটতে দেব না। হ্যাঁ হ্যাঁ, টাকা দিলেই বউ দেব, না হলে বউ পাবেন না। এসব উপেক্ষা করে এক কোণে আব্দুল্লাহ এবং তার ভাই দাঁড়িয়ে থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আমি তো এখন ফিতনায় পড়ে গেলাম। কেন যে এখানে আসতে গেলাম? কি হয়েছে ভাইয়া? কি বিড়বিড় করছো? আমরা এখানে কেন যে আসলাম আব্দুল্লাহ? সুন্নত পালন করতে এসে আমরা তো এখানে হারামেই জড়িয়ে গেলাম। মানে কিসের আবার হারাম? তোকে সব পরে বলছি, আগে আমার বন্ধুর সঙ্গে কিছু কথা বলে নিই। কিন্তু ভাইয়া তো এখন ব্যস্ত আছে, এখন তুমি কিভাবে কথা বলবে? সেটাই তো ভাবছি রে। এখন ওখান থেকে ওকে ডেকে আনা বেয়াদবি হয়ে যাবে। ভাইয়ার ওসব ঝামেলা মিটে গেলে ভাইয়ার কাছে গিয়ে তুমি কথা বলে নিও। ঠিক বলেছিস, চল এখন আমরা অন্যদিকে যাই। চলো ভাইয়া। আব্দুল্লাহ ও তার ভাই প্যান্ডেলের দিকে চলে যায়। সেখানে তারা বসেছিল, ঠিক সেই সময় কিছু লোক খাবারের নিন্দা করতে থাকে। জানিস, আমাকে মাত্র 2 টুকরো মাংস দিয়েছে। ঠিক বলেছেন ভাবি, মুখ দেখে দেখে তরকারি দিয়েছে সবাইকে। আমি তো কয়েকবার চাওয়ার পর আমাকে দিয়েছে। তোকে তো তারপরও দিয়েছে, আমার ভাগ্যে তো তাও জোটেনি। দিলে কি হবে, তরকারি তো ভালো করে সিদ্ধই হয়নি। আর রোস্টটা, ওটা তো একদম বাজে হয়েছে খেতে। তারপরও 2টা খেয়েছি। হ্যাঁ, আমিও খেতে পারিনি বেশি, ওই গরুর মাংসটা পাইনি জন্য 2-1টা রোস্ট নিয়েছি। দেখেছো ভাইয়া, ওরা কিভাবে বদনাম করছে? আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করুক। এভাবে আসলে কখনোই বলা উচিত নয়। তারপরেও তো ওরা বলছে ভাইয়া, ও খেয়ে দে, তারপরেও বদনাম করে যাচ্ছে। মেয়ের বাবা কত কষ্ট করেই না খাবারের এত সব আয়োজন করেছে, অথচ এরা নিজের মানুষ হয়েই নিজের মানুষের বদনাম করে যাচ্ছে। ভাইয়া, ওই দেখো, কনে স্টেজে বসেছে, চলো গিয়ে আমরাও ছবি তুলি। না রে ভাই, একজন বেগানা নারীর সঙ্গে আমরা কখনোই ছবি তুলতে পারি না। তাহলে তাহলে তুমি এখন কি করবে ভাইয়া? এখানে গিয়ে বসে থাকবে? না, চল, আমি আমার বন্ধুর কাছেই যাব, ওর সাথে কিছু কথা আছে। চলো ভাইয়া। গাছগাছালি তোমার নামে জেগে করে মিতালি, পশু পাখি দোস্ত, তোর সাথে আমার কিছু কথা আছে। কি রে দোস্ত, তুই কই ছিলি? আমি তো তোকেই খুঁজছিলাম। খাওয়া দাওয়া করেছিস? আরে না দোস্ত, আমরা খাবো না, আমরা বাড়ি চলে যাচ্ছি। সে কি, কি এমন হলো তোর? তোকে কি কেউ কিছু বলেছে নাকি? না রে, আমায় কেউ কিচ্ছু বলেনি। আসলে তোর বিয়েতে এসে আমি খুব আপসেট হয়ে গেলাম। কেন? আমার বিয়েতে আপসেট হয়েছিস কেন? তুই একজন দিনদার ছেলে হয়েও এমন হারাম বিয়ে করছিস। হারাম বিয়ে মানে? আমি তো কোনো যৌতুক নেইনি। আরে যৌতুক নিলেই কি শুধু বিয়ে হারাম হয়? এই যে তোর বিয়েতে কেউ পর্দা মানছে না, হারাম মিউজিক বাজিয়ে চলছে, বেদাত সব কাজ করে যাচ্ছে, এগুলো কি হারাম না? বিদাতের কি দেখলি? বিয়ের গেট ধরা, জুতা চুরি, পা ধুয়ে দেওয়া, এগুলো কি বেদাত না? আসলে দোস্ত, ওরাই তো এসব আয়োজন করেছে, আমরা কি করতে পারি বল? আমি চলে যাচ্ছি ভাই, এমন পরিবেশে আমি থাকতে পারবো না। চল আব্দুল্লাহ। শোন বন্ধু, যাস না, শোন। আব্দুল্লাহ এবং তার ভাই সেখান থেকে চলে আসে। আচ্ছা ভাইয়া, তুমি ওখান থেকে চলে আসলে কেন? ওখানে থাকা আমাদের উচিত নয় আব্দুল্লাহ। কিন্তু তুমি যেভাবে চলে এলে, এতে করে তোমার বন্ধু তো কষ্ট পেয়েছে। আমরা তো খেয়ে দে ওখান থেকে খুব সুন্দরভাবে চলে আসতে পারতাম ভাইয়া। আমরা তো আর পাপ কিছু করছি না। যেসব বিয়ের অনুষ্ঠানে
ছবি তোলা, ভিডিও, গান বাজনা করা হয় এবং নারী ও পুরুষ একত্রে খাওয়ানো হয়, এসব অনুষ্ঠানে যাওয়া এবং সেখানে অবস্থান করা জায়েজ নয়। ও আচ্ছা, এখন বুঝলাম। আমি যদি আগেই জানতে পারতাম তাহলে কখনোই যেতাম না। চল এখন আমরা বাড়ি যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। বাবা আব্দুল্লাহ, হাই তো বাবা, এদিকে একটু আয়। জি বাবা, বলো কি হয়েছে? তোর বুবু আর আম্মুকে একটু ডেকে আনতো আব্বা। কেন বাবা, তোমার কি কিছু লাগবে? লাগলে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। না রে বাবা, আমার কিছু লাগবে না, তুই শুধু ওদের একটু ডেকে আন, ওদের সাথে কিছু দরকারি কথা আছে। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। আব্দুল্লাহ তার মাকে ডেকে তার সৎ বোন রত্নাকে ডাকতে যায়। বুবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? আমাদের ঘরে এলি কেন? বাবা আপনাকে ডেকেছেন। আমাকে? আজ কোন দিকে চাঁদ উঠেছে যে বাবা আমাকে ডেকে পাঠিয়েছেন? সব সময় তো তোদের নিয়েই মাতামাতি করে। এভাবে বলছেন কেন বুবু? বাবা যেমন আমাদের ভালোবাসেন তেমন আপনাকেও তো ভালোবাসেন। ভালোবাসলে দ্বিতীয়বার বিয়ে করতেন না। যাকগে, চল দেখি কেন ডাকছে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো ওরা বাবার ঘরে এসে দেখে মা সেখানে আগে থেকেই উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম বাবা, কেন ডেকেছো? ওয়ালাইকুম আসসালাম আম্মা, বসো, বলছি। এই ঘরে বসার মতো অধিকার কি এখন আছে নাকি? তুমি বলো কেন ডেকেছো, কখনো তো ডাকো না। এসব কি বলছো তুমি? অধিকার কেন থাকবে না? বাদ দাও, যে জন্য ডেকেছো সেটা বলো। হ্যাঁ বলছি, আমার শরীরের অবস্থা তো বেশি ভালো না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত নিয়েছি আমার সব সম্পত্তি আমার দুই সন্তান রত্না আর আব্দুল্লাহর নামে লিখে দেব। অসুস্থ শরীর নিয়ে এসব ভাবতে গেছেন কেন? আমার শরীরের যে অবস্থা, মনে হয় বেশি দিন বাঁচব না, তাই হায়াতের খবর কেউ জানে না। এসব কথা এখন থাক, পানি খান। থাকবে কেন? ও, বাবা মরে গেলে সব সম্পত্তি নিজেদের ভাগে করে নেবেন, এই মতলব করছেন? কি বলছো এসব রত্না? তোমার বাবার চেয়ে কি আমাদের কাছে তার সম্পত্তি বড় হয়ে গেল? সব সম্পত্তি তোমার নামে করে দিলেও আমাদের কোনো আফসোস থাকবে না। আচ্ছা, তোমরা এখন চুপ করো। রত্নাম্মা, তুমি ঘরে যাও, আমার উকিল বন্ধু শহরের বাইরে গেছেন, সে আসলে আমি সব ভাগ করে দেব, এখন যাও। রত্না নিজের ঘরে চলে আসে এবং মনে মনে কুটিল ফোন দিয়ে আটতে থাকে কিভাবে পুরো সম্পত্তি সে একাই নিজের নামে করে নেবে। সম্পত্তি দুই ভাগ হবে কেন? সম্পত্তি হবে এক ভাগ। আমি কোনোভাবেই ওদের সম্পত্তি নিতে দেব না। আমার বাবার সম্পত্তি শুধুমাত্র আমারই হবে। কিন্তু কি মতলব করা যায়? হ্যাঁ, নানির কাছে যাই, সেই পারবে কিছু একটা বুদ্ধি দিতে। রত্না নানি বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে থাকে। তখন তার মা ঘরে ঢোকে। রত্না, কি করছো? দেখছেন না কি করছি? কেন এসেছেন এই ঘরে? অনেকগুলো কাপড় জমেছে, ওগুলো ধুতে হবে। চাকর পেয়েছেন আমায়? আমি কাপড় ধুতে পারবো না। না না, তোমায় কাপড় ধুতে হবে না, কাপড় আমি ধুয়ে দিচ্ছি। তুমি শুধু রান্নাটা একটু দেখো। আমি এখন নানির কাছে যাব, আপনার ছেলেকে বলুন রান্না দেখতে। ও ছেলে মানুষ, ও রান্নার কি বুঝবে? তাহলে রান্না করার দরকার নেই, আমি নানি বাড়িতে খেয়ে আসবো, আপনারা যা ইচ্ছা তাই করুন। সৎ মায়ের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে রত্না নানির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রেমে জাগো তাসবিহাতে, পশু পাখি গাছগাছালি তোমার নামে নানিমা, নানিমা। পশু পাখি কে? কে রে? আরে রত্না যে। কেমন আছো নানিমা? আলহামদুলিল্লাহ,
ভালো আছি রে বোন। কতদিন পর আইলি, শুকাই গেছস কেন তো? শুকাবো না, ভালো কি থাকতে দেয় ওরা? রে বোন, বুঝি বুঝি, সবই বুঝি। সৎ মায়ের ঘরে কি আর ভালো থাকুন যায়? আয় আয়, তুই ঘরে আয়। ঘরে গিয়ে রত্না তার নানিকে সম্পত্তি ভাগের সব কথা খুলে বলে। সবই তো শুনলা নানিমা, এখন বলো আমি কি করব? সবই বুঝলাম। শোন, অহন একটাই উপায় আছে। কি উপায় নানিমা? চলে বলে কৌশলে তোর বাপের কাছ থাইকা সব সম্পত্তি তোর নামে লেখা নিতে হইব, যাতে ওই সৎ মা আর তার ছেলে এক কানা করিও না পায়। ধুর, এটা কিভাবে সম্ভব? বাবা এটা কখনোই করবে না। সেইটা আমিও জানি, তোরে বুদ্ধি খাটাইতে হইব। এমনে এমনে কি আর লেখা দিব নাকি? তাহলে কি করব? তোর বাপের খাবারে ঘুমের ওষুধ মিশায়া দিবি, তারপর ঘুমের ঘরে জমির কাগজে আঙুলের ছাপ নিবি। ব্যাস, হয়ে গেল। খুব ভালো একটা বুদ্ধি বের করেছো নানিমা। আমি তাহলে মামাকে দিয়ে একটা দলিল বানিয়ে আনি। হ হ, তোর মামারে ক, সে সব বানায়া দিব। রত্না তার মামাকে দিয়ে একটি জাল উইল বানিয়ে নেয় এবং বাড়ি চলে আসে। রেগে করে মিতালি, মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন, গভীর মা, আসসালামু আলাইকুম। কি করছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো রান্না করছি। আমি সাহায্য করি একটু? না মা, আমার রান্না তো হয়ে গেছে, শুধু তোমার বাবার জন্য দুধ গরম করব। এটাই তো সুযোগ, দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়াতে হবে। মা দিন, আমি দুধ গরম করে বাবাকে গিয়ে দিচ্ছি। না না, তুমি আবার কষ্ট করতে যাবে কেন? আরে কিসের আবার কষ্ট? আপনি অন্য কাজ করুন, আমি দুধ গরম করছি। ঠিক আছে, করো। রত্না দুধ গরম করে নিজের ঘরে নিয়ে যায়, এরপর তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং বাবার ঘরের দিকে রওনা হয়। কিন্তু ভাগ্যক্রমে আব্দুল্লাহ আড়াল থেকে পুরো বিষয়টি দেখে ফেলে। দ্রুত তার মাকে গিয়ে সব বলে দেয়। মা, মা, এক্ষুনি চলো আমার সাথে। কোথায় যাব? কি হয়েছে? মা, আমি নিজের চোখে দেখলাম বুবু বাবার দুধের গ্লাসে কি যেন মেশাচ্ছে। ধুর, কি আর মেশাবে? বুবু তো বাবাকে দেখতে পারে না, তুমি তো জানো। মা, বুবু আবার বিষ মিশিয়ে দেয়নি তো? ছি আব্দুল্লাহ, কেউ কি নিজের বাবাকে মারতে চায়? আমার কথা বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি, বুবুর মতলব ভালো না। তুমি চলো আমার সাথে, গিয়ে দেখো। আচ্ছা চল, দেখি কি ব্যাপার। তাসবিহাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, আকাশ বাতাস আসসালামু আলাইকুম বাবা। তারা ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আম্মা, আজ তুমি দুধ নিয়ে এলে যে? আমি কি আসতে পারি না বাবা? তা পারবে না কেন? অবশ্যই পারবে। এই নাও বাবা, দুধটা খেয়ে নাও। দাও মা। রত্না তার বাবার দিকে দুধের গ্লাস এগিয়ে দেয়। যখনই কাদের সাহেব গ্লাসে চুমুক দিতে যায়, তখনই আব্দুল্লাহ চিৎকার দিয়ে ওঠে। বাবা, খেও না, খেও না, দুধ খেও না। হ্যাঁ, কি হয়েছে বাবা? দুধ খাবো না কেন? ওই দুধে বিষ আছে বাবা। না বাবা, ও মিথ্যা বলছে। হ্যাঁ, সেটাই তো। বিষ কোথা থেকে আসবে? আমি দেখেছি, বুবু তোমার দুধের গ্লাসে বিষ মেশাচ্ছিল। রত্না বিষ মেশাচ্ছিল? আব্দুল্লাহ সব কি বলছে রত্না? না বাবা, ও মিথ্যা বলছে। আমি নিজ চোখে দেখেছি বাবা, ও কিছু একটা মিশাচ্ছিল দুধে, বিষ মিশিয়েছে। না, ওটা বিষ ছিল না, ওটা অন্য কিছু। না, মানে মানে অন্য কিছু কি? কি মেশাচ্ছিলে বলো? কি হলো রত্না, বলো।
আমি প্রথমেই সন্দেহ করেছিলাম, যে মেয়ে কোনোদিন রান্নাঘরে যায় না, কাজের কথা বললে রেগে যায়, সে হুট করে কেন আজ কাজ করতে চাইছে? বলো কি মিশিয়েছো? ওটা বিষ ছিল না বাবা, ওটা ওটা ঘুমের ওষুধ ছিল। ঘুমের ওষুধ? তুমি এটা কেন করলে মা? রত্না তার বাবাকে সবকিছু খুলে বলে। সব শুনে তার বাবা খুব মন খারাপ করে। সম্পত্তি তো সব তোমাকেই দিতে বলেছিলাম, তারপরও তুমি এই কাজ করলে। আমি ঠিক বুঝে উঠতে পারিনি। যাও, নিয়ে আসো দেখি উইলটা। বাবার কথা মতো রত্না ঘর থেকে উইল এনে তার বাবার হাতে দেয়। এই যে বাবা, উইল। তুমি কি একবার উইলটা পড়ে দেখেছো? না বাবা। এই উইলে কি লেখা আছে জানো? না বাবা, কি লেখা আছে? আমার সব সম্পত্তি তোমার মামা আফজালের নামে হবে। কি, মামার নামে? কিন্তু মামাকে তো আমার নামে উইল করতে বলেছিলাম। মামা এটা কিভাবে করলো? তুমি যাদের আপন ভাবো তারা আসলে তোমার কেউ না। আজকে প্রমাণ পেলে তো? জি বাবা। তোমার মা আর ভাইকে নিয়ে তোমার এত সমস্যা। যখন তোমার মা মারা গেলেন তখন এই সৎ মাই তোমাদের দেখাশোনা করেছেন, তোমাকে বড় করেছেন, কখনো তোমায় কোনো কাজ করতে দেয়নি। আমি যদি বলতাম ওকে একটু কাজ শেখাও, কি বলতো জানো? বলতো ওর মা নেই, এমনিতেই ওর অনেক কষ্ট, ওকে কষ্ট করে কাজ করতে হবে না, আমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। আর সেই মাকে তুমি আজ চেনো না। আমার ভুল হয়ে গেছে বাবা। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না। আরে পাগলি মেয়ে, মায়ের কাছে আবার কিসের ক্ষমা? তুমি আমার লক্ষ্মী মেয়ে। আমি তুইও আমার লক্ষ্মী ছেলে।